হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে জিও পলিটিক্সের ওপর আরেকটা ডিসকাশন। তো আমি কন্টিনিউয়াসলি শেয়ার বাজারের সাথে সাথে জিও পলিটিক্যাল যে সমস্ত ইভেন্টগুলো ঘটছে এবং যে সমস্ত ইভেন্টগুলো পরবর্তীকালে আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, সে ফর এক্সাম্পল 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর। তো পলিটিক্যালি অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে পলিটিক্যালি কোন ঘটনাগুলো ঘটছে এবং সেই প্রত্যেকটা ঘটনার কি কি প্রভাব পড়তে পারে এবং এই জাতীয় ইভেন্টগুলো থেকে আপনি কিভাবে মানি মেকিংয়ের জায়গাটা করতে পারেন, সেই টপিকগুলোর ওপর গুরুত্ব দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এই টাইপের সিরিজটা রান করছি। তো এই সিরিজটা আমি কিছুদিন অন্তর অন্তর যেরকমভাবে জিওপলিটিক্যাল বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে তার সাথে সাথে যেভাবে প্রত্যেকটা জিনিসের আপডেট আসছে সেই অনুযায়ী আমি আপনাদের সামনে রাখার একটা চেষ্টা করছি। তো এর আগে যে দুটো আমি ভিডিও রিলিজ করেছি, আপনি যদি না দেখে থাকেন দেখে নিন। প্রথম যে ভিডিওটা ছিল সেটা ভীষণ ইন্টারেস্টিং। সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন না। আমি এদিকে উপরে আই বাটনে প্রথম ভিডিওটাকে লিঙ্ক করে দিচ্ছি যাতে করে আপনি প্রথম ভিডিওটা প্রথমে দেখে নিতে পারেন, তাহলে আপনি কনটেক্সটটা বুঝতে পারবেন, রাইট? তো আমি প্রথমের ওই ভিডিওটাতে যে টপিকগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে ডলার কেন ইম্পর্টেন্ট এবং ডলার কিভাবে পুরো পৃথিবীকে ডমিনেট করার একটা চেষ্টা করছে, রাইট? এবং সেই জিনিসটা আমেরিকা কিভাবে সেই জিনিসটা চায় এবং কেন প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের অর্থাৎ ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, রাশিয়ার সাথে ইউক্রেন বা ইসরায়েল, ইরান বা ইসরায়েল, প্যালেস্তাইন ইত্যাদি বিভিন্ন রকম যুদ্ধগুলো কেন হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। তো এখন যেটা সিনারিও সেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চায়না এখন যে জিনিসটা চাইছে, চায়না সৌদি আরবকে কনস্ট্যান্টলি প্রেশারাইজ করছে যে ডলারের বদলে ইউয়ানকে অর্থাৎ চাইনিজ যে কারেন্সি আছে সেটাকে অয়েল অর্থাৎ তেলের যে সমস্ত ট্রানজ্যাকশন হয় সেই ট্রানজ্যাকশনের জন্য ইউয়ানকে যাতে কারেন্সি করা হয়। তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে যে ঘটনাটা ঘটবে, আস্তে 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 চায়না নিজের সুপার পাওয়ারের পজিশনটা করতে পারবে। তার কারণ হচ্ছে যদি সৌদি আরব কনস্ট্যান্টলি যদি অয়েল সাপ্লাই করে ইউয়ানের দ্বারা, তাহলে ডলার যে কাজটা করছে পুরো পৃথিবীকে ডমিনেট করছে সেটা অ্যাকচুয়ালি ইউয়ান করতে পারবে। সৌদি আরবের সাথে এই নিয়ে চায়নার মোটামুটিভাবে আপনার মার্চ মাসের আগে থেকেই পুরো ডিসকাশন চলছে এবং এগুলো আপনি যদি গুগলে সার্চ করেন নিউজ ফিড হিসাবে পেয়ে যাবেন। যাই হোক, তো এটাকে আমরা বলছি ডলারাইজেশনের প্রক্রিয়া। সো পৃথিবীতে যে কোনো ইভেন্ট বা যে কোনো একটা সিনারিওস 30 বছর, 40 বছর, 50 বছর অবধি স্টে করে বা ম্যাক্সিমাম 100 ইয়ার্স, তারপরে সেই সিনারিওটা চেঞ্জেস হয়, রাইট? তো এক্ষেত্রে ডলারের যে ডমিনেন্সটা ছিল পুরো পৃথিবী জুড়ে সেটাকে চেঞ্জ হয়ে এখন কোন কারেন্সিতে যাবে সেরকম একটা সিচুয়েশন বা সিনারিওস তৈরি হচ্ছে। এরকম নয় যে আমি বলছি মানেই যে এটা হয়ে যাবে, বাট এটার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে পুরো পৃথিবী জুড়ে হয়ে আসছে। তো এখন চায়না যেটা চাইছে সেটা হচ্ছে ইউয়ানকে এটার কারেন্সির একটা পার্ট করা হোক, রাইট? এবং এর সাথে সাথে ইন্ডিয়া যে জিনিসটা চাইছে যে না, ইউয়ান নয়, বা রাশিয়াও চাইছে যে ইউয়ান নয়, আমরা একটা কারেন্সি বানাই যে কারেন্সিটার নাম দেবো আমরা ব্রিক্স কারেন্সি। ওকে, অর্থাৎ ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এরা মিলে যে কমিটিটা গঠন করেছিল সেটাকে আমরা বলি ব্রিক্স কমিটি, রাইট? তো এই ব্রিক্স কান্ট্রিগুলো মিলে যদি আমরা একটা কারেন্সির প্রবর্তন করি এবং আমরা যদি নিজেদের মধ্যে ট্রানজ্যাকশন করি এবং ধীরে 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 সেই কারেন্সিটা গিয়ে অ্যাকচুয়ালি ডমিনেট যদি করে, তাহলে আমাদের ইস্টার্ন জোন এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ডমিনেট করেছে পুরো পৃথিবীকে, এরপরে ইস্ট ডমিনেট করতে পারে। তো এর প্ল্যানিংটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং ব্রিক্স কারেন্সির যে গল্প, এই জিনিসটা নিয়ে ইন্ডিয়া, রাশিয়া, চায়নার সাথে প্রত্যেকের সাথে বেশ ভালো রকম একটা কমিউনিকেশন কন্টিনিউয়াসলি চলছে। এমতো পরিস্থিতিতে রাশিয়া চাইছে যেহেতু ব্রিক্স কান্ট্রির যদি আমরা প্রবর্তন করি তাহলে সেক্ষেত্রে ব্রাজিলও এর পার্ট হবে। সো আমরা অনেকগুলো ইকোনমি একসাথে যোগদান করব এবং আমরা ওয়েস্টকে ডমিনেট করতে পারবো, রাইট? কারেন্সি ওয়ার যেটাকে বলা হয় সেই কারেন্সি ওয়ারের জায়গাটাতে। তো এই কারণের জন্য রাশিয়া এই মুহূর্তে চাইছে যে ব্রিক্স যে নেশন রয়েছে তার মধ্যে আমরা যেন
পাকিস্তানকেও ইনক্লুড করি। তার কারণ হচ্ছে যদি পাকিস্তানকে না ইনক্লুড করা হয় এবং পাকিস্তান যদি আমেরিকার সাথে অ্যালাইন্ড হয়ে যায়, তাহলে পরবর্তীকালে এই এরিয়াটার মধ্যে কারেন্সি রিলেটেড ব্যাপারে পাকিস্তান যদি না থাকে ব্রিক্সের মধ্যে, তাহলে পাকিস্তানের থ্রুতে ইনফিল্ট্রেট করতে পারবে আমেরিকা, রাইট? অর্থাৎ এর মধ্যে ঢোকার একটা প্রবণতা থাকতে পারে, রাইট? এবং এই জিনিসটা যাতে নড়বড়ে না হয়ে যায় তার জন্য পাকিস্তানকে ইনক্লুড করতে চাইছে। তো এখন যে সিচুয়েশনসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগামী কিছুদিন যাবৎ এরপরে নিউজে আসবে বা হয়তো আপনি 1 বছর 1.5 বছর পর দেখতে পারবেন পাকিস্তানকে ব্রিক্সের মধ্যে ইনক্লুড করার একটা প্রক্রিয়া চলছে। রিজন হচ্ছে এটা, এই সমস্ত ইভেন্টগুলো আজকে বললাম কালকে হয়ে গেল এরকম নয়। এই প্রত্যেকটা ইভেন্ট হতে একটা দীর্ঘ সময় লাগে, মোটামুটিভাবে 4 বছর 5 বছর 10 বছর 15 বছরের প্ল্যানিংয়ের ফলে এই জিনিসগুলো তৈরি হয়। কারণ এগুলো পুরো পৃথিবীর যে পলিটিক্যাল ডাইনামিক্সটা আছে সেই পলিটিক্যাল ডাইনামিক্সের সাথে সাথে বিজনেসকেও চেঞ্জ করে এবং বিজনেস চেঞ্জ করার সাথে সাথে পুরো ইকোনমিগুলোর মধ্যে একটা বিশাল বড় বড় চেঞ্জেস আসার একটা প্রবণতা আছে, রাইট? তো এই ব্রিক্স কারেন্সির ফ্রন্টে এই জাতীয় আপডেটসগুলো চলছে এবং এই মুহূর্তে ইন্ডিয়া অ্যাকচুয়ালি যেটা করতে চাইছে সেটা হচ্ছে মোটামুটিভাবে একটা দু নৌকায় পা দিয়ে বা একটা জায়গার মধ্যে ব্যালেন্সড মেনটেন করে চলার একটা চেষ্টা করছে, রাইট? এটা গেল ব্রিক্স কারেন্সি ফ্রন্টের আপডেট। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের অজিত ডোভালকে পাঠানো হয়েছে রাশিয়াতে, এবং রাশিয়াতে গিয়ে এর আগে আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে যে ডিলটা করে এসছেন বা ইন্ডিয়ার সাথে রাশিয়ার যে সম্পর্ক সেটাকে এক্সিকিউট করার জন্য অজিত ডোভালকে পাঠানো হয়েছে, যে সামরিকভাবে আমাদের যে সমস্ত স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমাদের অজিত ডোভালের সাথে অজিত ডোভালের যিনি কাউন্টার পার্ট আছেন তার সাথে একটা ডিসকাশন করে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। তো প্রত্যেক বছরই আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান যিনি প্রাইম মিনিস্টার থাকবেন তিনি অ্যাকচুয়ালি গিয়ে রাশিয়ার একটা ভিজিট করবেন এবং আমাদের যিনি এই অজিত ডোভালের জায়গায় থাকবেন তিনি অ্যাকচুয়ালি গিয়ে তার কাউন্টার পার্টের সাথে মিট করে সেই জিনিসগুলোকে এক্সিকিউশন করবেন, রাইট? তো এরকম একটা সিচুয়েশনসও দেখা দিচ্ছে রাশিয়ার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপের দিকে। এখন যে প্রবলেমটার কথা আমি আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ। ডোনাল্ড লু আবার ইন্ডিয়াতে এসছেন রিসেন্টলি এবং ইন্ডিয়াতে এসে তিনি সাউথ ইন্ডিয়ার মধ্যে নয়েজ তৈরি করার একটা চেষ্টা করছেন কন্টিনিউয়াসলি। তার কারণ হচ্ছে এই ব্রিক্স কারেন্সির প্রপোজালটা যাতে ধ্বংস হয় এবং ইন্ডিয়ার মধ্যে এই মোদির যে রিজিমটা চলছে অর্থাৎ এই যে মানে পরিবর্তনটা চলছে এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে যাতে আরও উইক করা যায় এবং গভর্নমেন্ট যেন কোনো ডিসিসিভ পদক্ষেপ না নিতে পারে তার জন্য ডোনাল্ড লু আবার সাউথ ইন্ডিয়ায় এসছেন এবং সাউথ ইন্ডিয়ায় এসে তিনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এবং বিভিন্ন জিনিসের সাথে অ্যাকচুয়ালি মিট করতে চাইছেন এবং তার এজেন্ডাটা অ্যাকচুয়ালি পুশ করতে চাইছেন ইউজিং সাম ইন্টেলেকচুয়াল অ্যান্ড অল, যাতে করে আমাদের দেশের মধ্যে একটা আনরেস্ট বা একটা বাজে রকমের একটা রিজিমের যে চেঞ্জেস বা গভর্নমেন্টের যে শক্তিশালী পদক্ষেপগুলো সেই জিনিসগুলোকে যাতে না নিতে পারে তার জন্য তিনি কিন্তু অলরেডি ইন্ডিয়ায় এসে এরকম প্রচুর মিট করা শুরু করে দিয়েছেন, রাইট? এই কারণের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন বাংলাদেশের কাছ থেকে মানে বাংলাদেশকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রেশারাইজ করার চেষ্টা করছেন। কতগুলো এক্সাম্পল দিই, তার আগে আরেকটা আপডেটও বলে দেওয়ার কথা। ডোনাল্ড লু বর্তমানে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে তার কাছ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডটার যেটা কথা বলেছিলাম আমি আগের ভিডিওতে, সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে নেওয়ার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছেন যাতে ইউএস ট্রুপ ওখানে নামে, রাইট? তো সেই নিয়ে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের সাথে প্রচণ্ড পরিমাণে একটা ডিসকাশন চলছে ডোনাল্ড লু এবং ইউএসের মধ্যে। এখন যেটা বিষয় এমতো পরিস্থিতিতে বাংলাদেশের উপর প্রেশার তৈরি করার জন্য ইন্ডিয়া অনেকগুলো ছোট ছোট পদক্ষেপ নিয়েছে, রাইট? যেমন হচ্ছে তাদের কিছু জায়গায় ইলেকট্রিসিটি যেগুলো ইন্ডিয়ার থ্রুতে সাপ্লাই হতো সেই জিনিসগুলো কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেকেন্ড যেটা বিষয়, বাংলাদেশের আমি জায়গাটার নামটা এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, সেখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছিল যেখানে কিছু ইন্ডিয়ান কোম্পানি কাজ করছিল, তারাও মোটামুটি হাত উইথড্র করেছেন এবং ওই প্রজেক্টের কাজও মোটামুটি শেষ হতে পারবে না এবং বাংলাদেশ মোটামুটিভাবে এই পুরো অ্যাক্টিভিটিটা করার জন্য রাশিয়ার কাছ থেকে একটা হিউজ লোন নিয়েছেন এবং তার ইনস্টলমেন্ট তাকে পে করতে হবে। সো ফাইন্যান্সিয়ালি বা ট্যাকটিক্যালি যত জায়গা থেকে বাংলাদেশের
এই গভর্নমেন্টের প্রতি প্রেশার তৈরি করা যায়, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা করছে। এবং এটা বাংলাদেশ গভর্নমেন্ট রিয়েলাইজ করে মোহাম্মদ ইউনিস যিনি আছেন তিনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিঠি লেখেন এবং চিঠি লিখে এটা বলেন যে সামনের মাসের দিকে একটা রাষ্ট্রপুঞ্জের বা ইউনাইটেড নেশন যেটা বলা হয়, ইউনাইটেড নেশনের একটা মিটিং আছে, তো সেখানে তিনি মোদির সাথে আলোচনা করার জন্য বা ডিসকাশন করার জন্য, প্রাইম মিনিস্টারের সাথে ডিসকাশন করার জন্য একটা মানে আবেদন রেখেছিলেন। বাট ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের প্রাইম মিনিস্টার যথেষ্ট বিজি অ্যান্ড হি ওয়ন্ট বি এবল টু গিভ ইউ টাইম, রাইট, অর্থাৎ সময় দিতে পারবেন না সিম্পলি। তো এইভাবে বাংলাদেশের ওপর ইন্ডিয়া একটা ভীষণভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এই গভর্নমেন্টের প্রতি, যাতে সেন্ট মার্টিন আইল্যান্ডটা মানে ইউএস ট্রুপ যাতে না নামাতে পারে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে চায়নার প্রতি বাংলাদেশের রিসেন্ট গভর্নমেন্টের যে দায়বদ্ধতা চলে আসছে বা তারা একটু বেশি চায়নার প্রতি অ্যালাইনড হয়ে যাচ্ছে, সেই জিনিসটা যাতে বন্ধ করা যায়। বাংলাদেশের মধ্যে যে আনরেস্টটা তৈরি হয়েছে সেটা যাতে সেটেল ডাউন হয় এবং বাংলাদেশি যে গভর্নমেন্ট সেটা যেন ইন্ডিয়াপন্থী হয়ে চলে, এবং তার সাথে সাথে হচ্ছে বাংলাদেশির যে গভর্নমেন্ট রয়েছে তারা যেন নিজের দেশটাকে কন্ট্রোল করতে পারে, নিজের দেশের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখতে পারে। বাট এই পুরো টার্ময়েলটা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখবেন এবং তারা নিজেরাও রিয়েলাইজ করছেন যে একটা বিশাল বড় পরিবর্তনের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। কারণ আন্দোলন হওয়া এক জিনিস, একটা ডিসিসিভ গভর্নমেন্ট আসা আর একটা জিনিস, একজন ডিক্টেটরকে সরানো আর একটা জিনিস, বা তারপরে ফিউচারে সেই দেশটাকে গ্রো করানোর জন্য অনেক ডিসিশনস নিতে হবে এবং অনেক জায়গায় হাসল করতে হবে, রাইট। সেই সিচুয়েশনে এখন রয়েছে বাংলাদেশ, এবং যাতে তারা কোনোভাবেই অতিরিক্ত চায়না অ্যালাইন না হয়ে যায় বা অতিরিক্ত আমেরিকা অ্যালাইন্ড না হয়ে যায়, তার জন্য ইন্ডিয়া ভীষণভাবে চেষ্টা করছে। বিকজ এই জিনিসগুলো হয়ে গেলে অনেক বেশি প্রবলেমেটিক সিচুয়েশনসে ইন্ডিয়া পড়ে যাবে, রাইট। তো এখন পুরো সিনারিওটা পলিটিক্যালি যে জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে ব্রিক্সটাকে, ইন্ডিয়ার এখন যেগুলো মোটিভ সেটা হচ্ছে ব্রিক্সকে এখন ইম্পর্টেন্স দেওয়া। ব্রিক্স কারেন্সির জন্য মানে রাশিয়া যেভাবে কাজ করছে তার সাথে চায়না যেভাবে কাজ করছে সেম জিনিসটাকে ইন্ডিয়া সাপোর্ট দেওয়া, তার সাথে সাথে আমেরিকাকে না খচিয়ে ইউক্রেনের সাথে সম্পর্ক বজায় রাখা এবং আমেরিকার সাথে বিভিন্ন রকম যে ডিলগুলো আছে সেইগুলোকেও মেনটেন করে চলা, তার সাথে ডোনাল্ড লু যে সমস্ত কার্যকলাপগুলো করছে সেগুলোকে মানে কি বলবো সে চেপে দেওয়া বা সেই জিনিসগুলোকে সিরিয়াসলি ট্যাকেল করা, তার সাথে সাথে বাংলাদেশের যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটাকেও নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করে হোক বা পরবর্তীকালে বাংলাদেশের নেক্সট নির্বাচন করে হোক, নতুন গভর্নমেন্ট যেটা তৈরি হবে সেই গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক তৈরি করে বাংলাদেশে পুনরায় ইলেকট্রিসিটি থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো বন্ধ করেছে সেই জিনিসগুলো চালু করা এবং একটা আদান প্রদান দিয়ে বা সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে বাঁচানো এবং বাংলাদেশের সাথে চুক্তি করে ইউএস যাতে সেখানে ট্রুপ না নামাতে পারে সেই ব্যবস্থাগুলো করা। বিকজ ইউএস যদি চায়নাকে এবং এই পুরো এশিয়ান জায়গাটাকে অধিকার করার জন্য একবার সেন্ট মার্টিন আইল্যান্ডে ট্রুপ নামিয়ে দেয়, then it will be a very difficult problem for all Asian countries, right? Because এইখানে কিন্তু একটা আনরেস্ট থাকবে এবং এখানে একটা ডমিনেন্স তৈরি করার চেষ্টা করবে। তো এই প্রত্যেকটা ফ্রন্টে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। আমি এই জিনিসগুলোর আপডেট কেন দিলাম তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা ইভেন্ট যদি এরপর স্লোলি হয়তো আপনি নিউজের আকারে দেখতে পাবেন যখন এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি হবে, বাট এইগুলোর একটা সুদূর প্রসারী প্রভাব থাকে। সো কারেন্সির জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো ডলারের উইকনেস তৈরি হয়ে যেতে পারে যদি ইউহানকে সৌদি আরব সাপোর্ট করে দেয়। এই প্রত্যেকটা জিনিসের জাস্ট আমি আপডেট দিয়ে রাখলাম। পরবর্তীকালে যেমন নতুন আপডেটস আসবে আমি আরও আপডেটস দিতে থাকবো এবং পরবর্তীকালে পুরো জিওপলিটিক্যালি সিচুয়েশনসটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং সেই অনুযায়ী যেমন সিনারিওস আসবে সেই অনুযায়ী ট্রেডেরও কথা আমি আস্তে আস্তে বলবো। আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি ভিডিওটার মধ্যে আপনি কিছু নলেজ পেলেন, যে নলেজটাই পেলেন। আর আপনার যদি কোনো কনফিউশন থাকে সেই বিষয় নিয়ে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।